মানে নিজেদের দেশটাকে সামলা, তারপরে তো তুই অন্যদিকে ইয়ে করবি। তোর তো দেশই নেই, এদের কোনো দেশ নেই, বিলিভ মি, এদের কোনো দেশ। বাংলাদেশের জন্ম হয়েছে তো ভারত থেকে, মানে পূর্ব পাকিস্তান পরবর্তীকালে ভারত থেকে, তাহলে বাংলাদেশটাকেই উড়িয়ে দাও। এই যে মাদ্রাসা ছাপ, যারা বাংলা ভাষার অস্তিত্বকে বিশ্বাস করে না, তো এদের কাছে সেভেন সিস্টার বলে কথা নয়, এদের কাছে বিশ্বাস করে যেটা হচ্ছে দারুল হারাব থেকে দারুল ইসলাম তৈরি করা। কদিন এরা শান্ত ছিল, শেখ হাসিনার সময় বেশ টাইট করে রেখে দিয়েছিল, এইবার এখন কদিন উঠেছে, দেখতে পাচ্ছেন কীরকমভাবে একটা পাগল ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পিটিয়ে মারলো। পাগল, একটা পাগল লোক, তাকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মারছে। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে আছেন জ্যোতি চ্যাটার্জি, রাজ্য বিজেপির মুখপাত্র। আমরা সম্প্রতি বাংলাদেশের আন্দোলন দেখেছি, আর সেই আন্দোলন শেষেই যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপর থেকেই একটা বিষয় দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন মানুষ সামাজিক মাধ্যমে যে কমেন্টগুলো করছে, সেটা তাদের ইঙ্গিতটা হচ্ছে সেভেন সিস্টারের দিকে। যদি সেভেন সিস্টার দখল করে নেব, তারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, এবারে তাদের পরের লক্ষ্য হচ্ছে সেভেন সিস্টার। আরও কয়েকজনের ছবি তারা শেয়ার করছেন, কয়েকটা ট্রাকের কথা বলছেন, কমেন্ট করছেন। এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশের মানুষ একটা অংশ, অবশ্যই পুরোটা তো নয়, একটা অংশ তারা কিভাবে সেভেন সিস্টারের দিকে তাকাতে পারেন। সেভেন সিস্টার বলতে তো উত্তর পূর্ব রাজ্যগুলোকেই চিনি এবং বুঝি, তো বাংলাদেশের ওই অংশের মানুষগুলো তারা কিভাবে এই রাজ্যগুলোর দিকে তাকায়, বা তারা কিভাবে ভাবে যে এগুলো তাদের ভারত দেশের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে যোগ করে নেবে? শুনুন, এরা হচ্ছে বেসিক্যালি মাদ্রাসা ছাপ, মাদ্রাসা পড়ুয়া, এবং হচ্ছে জঙ্গি সংগঠনের সঙ্গে, বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত উগ্রবাদী কাঠমোল্লা গোষ্ঠী। এটা বেসিক্যালি যেটা বলা হয় হচ্ছে নেড়ে গোষ্ঠী। নেড়ে জানেন তো, নেড়ে কী জিনিস? নেড়ে মনে জানেন, নাম শোনেননি মনে হয় নামটা। বাংলাদেশে নেড়ে বলা হয় তাদেরকে, মানে এই যে বুদ্ধিস্ট সম্প্রদায় থেকে, বাংলাদেশ তো পুরোপুরি বুদ্ধিস্ট ছিল, এই বুদ্ধিস্ট থেকে যারা নব্য মুসলমান হয় তাদেরকে নেড়ে বলা হয়, এবং এরা খুব উগ্র হয় বেসিক্যালি, বুঝতে পেরেছেন? এই যে সম্প্রদায়, এই যে মাদ্রাসা ছাপ, যারা বাংলা ভাষার অস্তিত্বকে বিশ্বাস করে না, তো এদের কাছে সেভেন সিস্টার বলে কথা নয়, এদের কাছে বিশ্বাস করে যেটা হচ্ছে দারুল হারাব থেকে দারুল ইসলাম তৈরি করা। দারুল হারাব মানে হচ্ছে যেটা হচ্ছে যেখানে নন মুসলিমরা বাস করে, আর দারুল ইসলাম মানে যেখানে শান্তি, যেখানে হচ্ছে আপনার ইসলাম বিরাজ করছে। অর্থাৎ মুসলিম হিসেবে মানে এই মানে এই মানে মাদ্রাসা চাপ মুসলমান জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এরা, এরা বিশ্বাস করে যে তোমার প্রাইমারি মানে কন্ডাক্ট হচ্ছে, প্রাইমারি ডিউটি হচ্ছে দারুল হারাব থেকে দারুল ইসলাম তৈরি করতে হবে। অর্থাৎ যেখানে নন মুসলিম আছে সেখানে হচ্ছে দারুল হারাব। তো সেটা হচ্ছে সেভেন সিস্টার নাও পুরোটাই, যেখানে মনে করবে চায়নাটাও দখল করে নেবে, কোন দিন বলবে ভারতটা পুরোটাই আমাদের চাই। ওরা ক্লেম করে, এরা ক্লেম, এই ওয়াকাপ যেটা প্রপার্টি ক্লেম করে না, যে ধরুন এই বাড়িটা আমার, এই বাড়িটা ওয়াকাপ প্রপার্টি, সুতরাং এটা আমার। সেরকমভাবে এরা ক্লেম করে, যেখানে নন মুসলিম আছে দেখবেন কোন দিন বলে দেবে যে ওটাও আমার, ওটাকে আমরা দখল করে নেব। অর্থাৎ দারুল হারাব থেকে দারুল ইসলামে পরিণত করা এদের হচ্ছে আলটিমেট টার্গেট। এই মাদ্রাসা ছাপ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বিচ্ছিন্নতাবাদী মৌলবাদী গোষ্ঠী, আপনার এদের কাজ হচ্ছে বেসিক্যালি দারুল হারাব থেকে দারুল ইসলামে পরিণত করা। তো সুতরাং এটা একটা ছোটো পার্ট, এর জন্য এরা ওই আপাতত ধরেছে হচ্ছে আপনার এই সেভেন সিস্টারকে, পরবর্তীকালে বলবে চায়নাটা পুরোটা আমাদেরকে দখলে দাও। মানে এটা শুধু ফেসবুক অবধি সীমিত থাকবে? ফেসবুক অবধি কি, এরা হচ্ছে বিপ্লবী, বিখ্যাত বিপ্লবী, কিছুই করতে পারে না নিজের, মানে বিপ্লব তো করলো, বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সেখানে শেখ হাসিনা একজন স্বৈরাচারী নেত্রী, তারা বলতো তাকে দেশ থেকে বাইরে বের করেছে, মানে তারা বিপ্লব করেছে, জয় পেয়েছে, দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, এবং লক্ষ্য সেভেন সিস্টার। না, এরা এরা বেসিক্যালি হচ্ছে আপনার মানবতার শত্রু। এই এই যে গোষ্ঠীটা আছে, এরা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙতে পারে, লালন ফকিরের মূর্তি ভাঙতে পারে, ওদের জন্ম, যে দেশের জন্মদাতা শেখ মুজিবুর রহমান, তার মূর্তির উপরে পেশাব করতে পারে, তো তাদেরকে আমি মানুষ বলে মনে করি না, তাদেরকে আমি পশু বলে মনে করি না। পশুটাও এই কাজটা করে না। পশু যাকে শেল্টার দেয় না, কুকুরকে দেখবেন আপনি শেল্টার দেবেন, সে আপনাকে প্রভু হিসেবে মানবে। এরা কুকুরও নয় বেসিক্যালি, এরা হচ্ছে মানবতার শত্রু, একটা কীট। না হলে ওদের জাতির জনক তার এরপরে পেশাব করতে পারে? আপনার জাতীয় কবি তার মূর্তি ভাঙচুর করতে পারে? আজকে আপনার জাতীয় সঙ্গীত বাদ দেওয়ার কথা বলছে। আরে জাতীয় সঙ্গীত যদি বাদ দিতে হয়, মানে কেন বাদ দিতে হবে? তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর কেন, মানে সমস্যাটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ছিল, তাই তো? তাহলে সেটাই যদি হয়, তাহলে এই যে যত জিনিসপত্র যাচ্ছে বাংলাদেশে, কসমেটিক্স থেকে শুরু করে ওই
মানে বিভিন্ন রকমের যে জিনিসপত্র সেগুলো ইউজ করো না, ঠিক আছে? তারপর আমরা সবকিছু বয়কট করবো, ভারত জাতীয় বয়কট। পতাকার যে ডিজাইনার তিনিও তো হিন্দু ছিলেন, তাহলে তাকেও রিজেক্ট করে দাও, ঠিক আছে? বাংলাদেশ নামটা যিনি দিয়েছেন এটাও রিজেক্ট করে দাও। মানে বাংলাদেশের জন্ম হয়েছে তো ভারত থেকে, মানে পূর্ব পাকিস্তান পরবর্তীকালে ভারত থেকে, তাহলে বাংলাদেশটাকে উড়িয়ে দাও। তোমার যখন ভারতীয় কোনো কিছু তাহলে বাংলাদেশটাকে উড়িয়ে দাও। এদের যে অদ্ভুত অদ্ভুত কনসেপ্ট, সব মাদ্রাসা ছাপ, মৌল মানে কাঠমোল্লা, মানে মানে বিচ্ছিন্নতাবাদী, এদের কোনো মানে মাথার ভিতরে কিছু নেই। যেটা হচ্ছে আইএসআই, পাকিস্তানের আইএসআই যেটা এদের মগজে দেয় সেটা এরা করে। কদিন এরা শান্ত ছিল, শেখ হাসিনার সময় বেশ টাইট করে রেখে দিয়েছিল, এইবার এখন কদিন উঠেছে, দেখতে পাচ্ছেন কীরকমভাবে একটা পাগল ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পিটিয়ে মারলো। পাগল, একটা পাগল লোক, তাকে ভাত খাওয়ানোর পরে পিটিয়ে মারছে। আজকে আপনার দেখুন না, মানে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, হিন্দুদের পরে যেভাবে অত্যাচার শুরু করেছে এরা, নিজেদের মাজারগুলোকে পর্যন্ত ভেঙে দিচ্ছে। আরে এরা এরা কাঠমোলা, দেখুন এরা নিজেরা মরে কী করে, বায়তুল মোকাররমের ভিতরে নিজেরাই ঝামেলা শুরু করে দিয়েছে। ঠিক বায়তুল মোকাররমের ভিতরে এরা নিজেরা নিজেদের মধ্যে ঝামেলা করছে। এই এই হচ্ছে আপনার এই মাদ্রাসা ছাপ মৌলবাদী গোষ্ঠী। নিজেরাও মানে নিজেদের দেশটাকে সামলা, তারপরে তো তুই অন্যদিকে ইয়ে করবি। তোর তো দেশই নেই, এদের কোনো দেশ নেই, বিলিভ মি, এদের কোনো দেশ নেই। এদের আলটিমেটলি টার্গেট হচ্ছে বেসিক্যালি একটা উগ্রবাদী বিচ্ছিন্নতাবাদী শক্তি, সেই শক্তিটাকে হাওয়া দেওয়া, এবং এদের মানসিকতা হচ্ছে অরাজকতা তৈরি করা। এদের কোনো দেশ নেই। এই বাংলাদেশ ধরুন, বাংলাদেশ কনসেপ্ট অফ বাংলা, এরা কি আপনার মনে হয় এরা বাঙালি? আমরা যে এইখানে যে এই গর্গ চ্যাটার্জি, ওকে চ্যাটার্জি না কি আমি জানি না, কিন্তু আমি বলছি যে তুমি ভাই এই গর্গ, তুমি ওই যে কাঠমোল্লাগুলোকে তুমি কি বাংলা মানে বাংলা ভাষী মানে বাঙালি মনে করো? বাংলা ভাষায় কথা বললে বাঙালি হয়ে যায় না, এটা তোমাকে বুঝতে হবে। অশিক্ষিতর মতো চিৎকার করলে তো হবে না। বাঙালি কালচার সেটা হচ্ছে ইনহেরেন্ট হিন্দু কালচার। আপনার যেখানে আমরা পয়লা বৈশাখ মানাবো, যেখানে আমরা ওই স্বস্তিকা চিহ্ন দেবো, এটা বাঙালি কালচার। কেউ আরব আরব সংস্কৃতিতে বিশ্বাস করবে কিন্তু বাংলা ভাষায় কথা বলবে, সেটাকে বাঙালি বলা যায় না। তোমাকে বুঝতে হবে যে বাংলা ভাষী আর বাঙালি দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তুমি মানে ডালে চালে খিচুড়ি তৈরি করবে, সব মা মাসিকে এক করে দেবে, সেটা তো হয় না। আমরা এখানে আরেকটা বিষয় বলবো যে যেহেতু বাঙালি প্রসঙ্গে আসলেন, সেই বাংলাদেশ হলো মানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ভাগ হলো তো এই বাংলার জন্য। তারপরে একটা বিষয় এখন বর্তমানে সামনে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশটা এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারপরে একটা মুসলিম কান্ট্রি, মানে ফুললি মুসলিম, সেখানে মুসলিম ল চলবে, এই ধরনের একটা দেশ গড়ার একটা কথা ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সামাজিক মাধ্যম, শুধু সামাজিক মাধ্যম তো নয়, বিভিন্ন মুসলিম সংগঠন তারা সক্রিয় হচ্ছেন, মিটিং করছেন, বৈঠক করছেন, সেই বার্তা প্রকাশ করছেন। তো আপনার কি মনে হয় বাংলাদেশ এখন একটা পুরো একটা ইসলামিক রাষ্ট্র যেখানে শরীয়তি আইন চলবে, এই দিকে এগিয়ে যাচ্ছে? বাংলাদেশ মুসলিম রাষ্ট্র আগে থেকেই ছিল। মুসলিম মেজর লটা ছিল না, আমি ল ছিল না, শরিয়া ছিল না, কিন্তু জায়গায় জায়গায় হচ্ছে আপনার একটা আধিপত্যবাদ ছিল, যে কারণের জন্য আপনি দেখছেন বাংলাদেশে 22% হিন্দু ছিল, আজকে কমতে কমতে সেটা 6%-এ দাঁড়িয়েছে। উপাসনালয়ে এর আগেও আপনার হামলা হয়েছে, মানে আপনার শেখ হাসিনার সময় যে হামলা হয়নি সেটা কিন্তু নয়। নাসিরনগর থেকে শুরু করে কুমিল্লার ঘটনা ঘটেছে, সেটা দুর্গাপুজোর সময় আমরা অষ্টমীর দিন আমরা দুর্গাপুজোকে বিসর্জন দিতেও আমরা দেখেছি। আপনার 2001 সালেও ক্ষেত্রেও দেখেছি। কিন্তু আপনার এটা ধারাবাহিক প্রক্রিয়া, 47 সাল থেকে ধারাবাহিকভাবে একটা হিন্দু নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে। এবং এটা বাংলাদেশ বলে না, যেখানে হচ্ছে হিন্দুর সংখ্যা কমে গেছে সেখানে হিন্দুদের পরে নির্যাতন শুরু হয়েছে। এবং এটা বাংলাদেশে আগে থেকেই, আপনি বলুন না বিসমিল্লাহির রহমানির রহিম, সেটা আপনার এতে রয়েছে, বাংলাদেশের সংবিধানে রয়েছে। আপনার যেটা 71-এর সংবিধান বাংলাদেশে, সেই 71-এর সংবিধান তো এখনও পর্যন্ত পরিবর্তন করা হয়নি, যেখানে সেকুলারিজম থাকবে, সেখানে হচ্ছে আপনার ব্রাদারহুড থাকবে। হ্যাঁ, তো সেইগুলো শব্দগুলো তো মানে আপনার করা হয়নি, মানে ঢোকানো হয়নি, ওখানে প্রবেশ করানো হয়নি। এখনও পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম রয়েছে বাংলাদেশের সংবিধানে। এখনও পর্যন্ত মানে বাংলাদেশ ডিক্লিয়ার্ড মানে মুসলিম কান্ট্রি, মানে ওদের কনস্টিটিউশনে, যে যেখানে হচ্ছে দ্য হেড অফ দ্য স্টেট উইল বি দ্য মুসলিম। তো তার মানে তো মুসলিম রাষ্ট্রই হলো না। যেহেতু আপনার বিভিন্ন এখন শেখ হাসিনা সেখান থেকে পালিয়ে এসছেন, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, বিভিন্ন মুসলিম সংগঠনগুলো তারা মিটিং করছেন, শরীয়তে আইনের কথা বারবার শোনা যাচ্ছে। তো এবারে কি বাংলাদেশ তাহলে এই আইনের দিকেই এগিয়ে যাবে বলে মনে হয়? বাংলাদেশ দেখুন, বাংলাদেশ মুসলিম রাষ্ট্র ছিল,
শেখ হাসিনা আসার পরে একটা লিবারেল ভাবধারা কিছুটা হলেও আসে, যদিও উনিও ইসলামের চাষ করেছিলেন। ইসলামের চাষ মানে মানে এই মৌলবাদী যে গোষ্ঠীটা তাদেরকে চাষ করা হয় বেসিক্যালি, মানে ওখানে রীতিমতো তাদেরকে চাষ করে সাপকে আপনি বড় করেছেন ধরে, এই যে আপনার প্রত্যেকটা জায়গায় জলসাতে যেভাবে আপনার মানে হিন্দু বিরোধী ভারত বিরোধী আপনার কথাবার্তা বলা হতো, এগুলোকে অ্যালাউ করা হয়েছে। তো ফলে আপনি বিভিন্ন রকম মাদ্রাসাগুলোকে, কাওয়ামি মাদ্রাসাগুলোকে অনুমোদন দিয়েছিলেন। তো ফলে আপনি চাষ করেছেন এদেরকে, যে চাষের ফসল আপনাকে আজকে ভোগ করতে হলো। সেই সাপ আপনাকে সবল মেরেছে। সাপ যে সবল মারবে সেটা সবাই জানতো। এই সাপ যদি পশ্চিমবাংলাও বড় হয়, বড় হচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে, ছোবল বিভিন্ন জায়গায় হচ্ছে, কালিয়াচক থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তো ছোবল আপনাকে মারবে সেটা সবাই জানতো। কারণ আপনি লিবারেল যারা ভাবধারায় বিশ্বাস করে, যারা মুক্তমনায় বিশ্বাস করে, যারা হচ্ছে ব্লগার ছিল, তারা তো দেশ ছাড়া হয়েছে, তাদেরকে আপনি বেসিক্যালি জায়গা দেননি। তো ঘটনা হচ্ছে বাংলাদেশে মুসলিম তাসলিমা নাসরিনের ভাবধারা বাংলাদেশে থাকতে পারেনি। আপনার ব্লগার আসিফ নূর, ওনার ভাবধারা বাংলাদেশে থাকতে পারেনি। অর্থাৎ তারা কিন্তু আজকে ভারতে নেই, মানে বাংলাদেশে নেই, তারা কিন্তু বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে হচ্ছে, শেখ হাসিনার সময়ও। তো সুতরাং যখন তাদের ভাবধারা থাকেনি, তাদের সময়ও হিন্দু নির্যাতন হয়েছে। ফলে কন্টিনিউয়াসলি আপনি এনিমি প্রপার্টি অ্যাক্ট হচ্ছে, ধরুন মানে বাংলাদেশের কোনো হিন্দু সে যদি আপনার এইখানে চলে আসে, অর্থাৎ ভারতবর্ষে চলে আসে, তার জমিটা হয়ে যাবে পুরোপুরি এনিমি, অর্থাৎ ভেস্টেড প্রপার্টি। তার মানে কি, এনিমি ইন দ্য সেন্স কি ইন্ডিয়া ইজ আওয়ার এনিমি স্টেট। হ্যাঁ, তো দেয়ারফর ইন্ডিয়াতে চলে যাওয়া মানে হচ্ছে ওটা পুরোপুরি আপনার এনিমি প্রপার্টি হবে। সেটা তো পাকিস্তানের ক্ষেত্রে হয়নি এখন, মানে আপনার সময়ও হয়নি, শেখ হাসিনা বা তার আগেও পর্যন্ত হয়নি, কেউ তো করেনি। যে কোনো মুসলিম যদি পাকিস্তানে চলে যায়, তার প্রপার্টিটাকে তো আপনারা ভেস্টেড করেননি। তার মানে পাকিস্তান শত্রু রাষ্ট্র নয়, ইন্ডিয়া শত্রু রাষ্ট্র। ঠিক আছে, এই যে কনসেপ্টটা, তো আপনার জিন্নার জন্মদিন পালন এইসবও দেখা যাচ্ছে। জিন্নার জন্মদিন, তো জিন্না তো এদের তো বাপ। এই যে মানে বাংলাদেশের যে মাদ্রাসা ছাড়া মৌলবাদী যে গোষ্ঠীটা রয়েছে, যারা লিবারেল ভাবধারায় বিশ্বাস করে না, একটা পোর্শন বাংলাদেশের ছিল, যেটা অস্বীকার করা যাবে না, শেখ মুজিবের একটা বড় পোর্শন মুসলিম ভাবধারায় বিশ্বাস করলেও এদের একটা পোর্শন ছিল যারা হচ্ছে লিবারেল ভাবধারায় বিশ্বাস করে, সেকুলারিজমে বিশ্বাস করে, একই সঙ্গে থাকবো, এই ভাবধারাতে বিশ্বাস করতো। একটা পোর্শন ছিল, যে পোর্শনটাকে পুরোপুরি এলিমিনেট করা হয়েছে মানে 5 আগস্টের পর। এটা শেখ হাসিনাও যে মানে মানে খুব যে আমি বলবো না, মানে শেখ হাসিনার যে ভুল ছিল না, শেখ হাসিনাও তো এই যারা ওনার বাবার পন্থী যারা ছিল না, মানে শেখ মুজিবুর রহমান পন্থী যারা সেকুলার ভাবধারা, এই যে আপনাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী সেকুলার ভাবধারায় বিশ্বাস করে, তাকে তো জায়গা দেওয়া হয়নি না। যত সব এই যে কুমিল্লা 6 আসনের যে এমপি, যিনি আমাদের মা দুর্গা নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, সরস্বতী নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন, তাকে তো সংসদ সদস্য করে পাঠিয়েছিল শেখ হাসিনা। ফল আজকে তো ভুগতে হচ্ছে। আর আজকে আপনার কারণের জন্যে, এই ঐতিহাসিক ভুলের জন্যে মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। মুজিবের পন্থী যারা ছিল, যারা লিবারেল, অনেক একটা বড় সেগমেন্ট ছিল যারা লিবারেল ভাবধারায় বিশ্বাস করতো, তারাও তো আজকে সংকটে, তারাও তো আজকে বাংলাদেশে থাকতে পারছে না, তারা তো বিদেশে যেতে বাধ্য হয়েছে। ফলে বাংলাদেশ সর্বোপরি মুসলিম সংগঠনগুলি রয়েছে, সেই সংগঠনগুলি এই সক্রিয়তার পিছনে আপনি বলছেন শেখ হাসিনাই দায়ী রয়েছে কোনো একটা অংশে। পুরোটা না, মানে আমি বলছি যে শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছেন, সেটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই। ওনার সময়ে আপনার সেই চাষটা করেছেন, এই কট্টর যে সংগঠনগুলো এখন ফুলে ফেপে উঠেছে, এটার মানে বীজ রোপণ হয়েছিল শেখ হাসিনার আমলেই। যাই হোক, আমরা এতক্ষণ কথা বলছিলাম জ্যোতি চ্যাটার্জির সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।